সামান্য সম্বন্ধ মূলত প্রাণীবাচক হয়, অর্থাৎ দুটো যে নামপদ রয়েছে দ্বিতীয় নামপদটি সেটি প্রাণীবাচক হবে। আর অধিকার সম্বন্ধ যে দ্বিতীয় নামপদটি থাকে, পরপর দুটো নামপদ থাকবে সম্বন্ধ, মানে ওই দ্বিতীয় নামপদটি হবে মূলত বস্তুবাচক। নমস্কার, বাংলা ভাষা ও সাহিত্য ইউটিউব চ্যানেলে আপনাদের আজ আবার একবার স্বাগত। আমরা পূর্ববর্তী ক্লাসে আলোচনা করেছিলাম যে বাংলা কারকের একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিক বা বিশেষ গুরুত্বপূর্ণ বিভাগ অধিকরণ কারক সম্পর্কে, এবং অধিকরণ কারকের বিস্তারিত বিবরণ, তার যে শ্রেণীবিভাগগুলো সেই শ্রেণীবিভাগগুলোকে নিয়ে। আজকের আমাদের ক্লাসে আলোচনার বিষয় হচ্ছে মূলত সম্বন্ধ পদকে নিয়ে। আমরা এতদিন ধরে যে ক্লাসগুলো করেছি সেখানে একাধিক কারকের শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করেছি। সেই কারকের শ্রেণীবিভাগের প্রত্যেকটা ভাগ আর কি, অর্থাৎ প্রত্যেকটি বিষয় আমাদের ইতিমধ্যে আলোচনা করা হয়ে গেছে। তাই আমরা সেই কারক চ্যাপ্টারের শেষ লগ্নে এসে পৌঁছেছি এবং শেষ লগ্নে এসে সম্বন্ধ পদের বা সম্বোধন পদের কথা আলোচনা করতে শুরু করেছি। এরপরে আর দুটো ক্লাস মতো হতে পারে, একটা হচ্ছে বিভক্তির ক্লাস আর একটা হচ্ছে সম্বোধন পদের ক্লাস। আজকে যদি সম্বন্ধ পদের ক্লাসটি শেষ করা যায় তো খুবই ভালো বিষয়। সেই যাই হোক, তাহলে আমরা আজকে পড়ব হচ্ছে সম্বন্ধ পদ। যারা ইতিমধ্যে ওই যে কারকের যে একাধিক ক্লাসগুলো আমরা আলোচনা করেছি সেখানে বিস্তারিতভাবে বলা রয়েছে কোনটা কি কারক, প্রত্যেকটা কারকের উদাহরণ সহজভাবে ব্যাখ্যা করা হয়েছে, অর্থাৎ কোনো রকম জটিলতার মধ্যে যাওয়া হয়নি। আপনারা যারা এই ক্লাসগুলো দেখেননি আমি অনুরোধ করব ক্লাসগুলো একবার দেখে নিন, তাহলে সম্বন্ধ পদকে কেন কারক পদবাচ্য বলা হলো না, অকারক বলা হলো, বাকিগুলোকে কেন কারক বলা হলো, কোনটা কি কারক, সেটা কিভাবে নির্ধারণ করা সবথেকে সহজ, কিভাবে চেনা সবথেকে সহজ, সেই ধারণাগুলো আপনাদের পরিষ্কার হয়ে যাবে আশা করছি। তাহলে কারক আর ওই ব্যাকরণ বই থেকে মুখস্থ করতে লাগবে না, কারণ ব্যাকরণ তো মুখস্থ করবার জিনিস নয়। সে যাই হোক, তাহলে আজকে আমরা পড়ব সম্বন্ধ পদ। সম্বন্ধ পদ কী? সম্বন্ধ পদের সঙ্গে ক্রিয়ার কোনো সম্পর্ক নেই, এটুকু আমরা জেনে গেছি। তাহলে সম্বন্ধ পদটা কার সঙ্গে কার সম্পর্ক হবে? সম্বন্ধ পদের সম্পর্ক হবে মূলত যে দুটো নাম পদের, অর্থাৎ বিশেষ্যর সঙ্গে বিশেষ্যর হতে পারে, বিশেষ্যের সঙ্গে সর্বনামেরও হতে পারে। অর্থাৎ এই দুটো নামপদের সঙ্গে দুটো নামপদের একে অপরের সঙ্গে সম্পর্ক হবে, অর্থাৎ সম্বন্ধ বোঝাবে। এখন বিষয়টা হচ্ছে কেমন ধরনের সম্বন্ধ, এইটাই হচ্ছে সম্বন্ধ পদের যে ক্লাস বা চ্যাপ্টারের মূল বিষয়, যে কেমন ধরনের সম্বন্ধ। অর্থাৎ সম্বন্ধ একাধিক রকমের হতে পারে, কিন্তু সম্বন্ধ একাধিক রকম হতে পারে যেমন সেই একাধিক রকম সম্বন্ধ আলোচনা করার আগে সম্বন্ধটা কি সেটা তো পরিষ্কার করে জানা দরকার। সেটা হচ্ছে এটাই যে সম্বন্ধ মূলত আমরা বললাম কি, যে দুটো বিশেষ্য পদ বা দুটো সর্বনাম পদ, বা একটা বিশেষ্য একটা সর্বনাম পদ, বা একটা সর্বনাম একটা বিশেষ্য পদের মধ্যে যে সম্বন্ধ বোঝাবে। কিন্তু সম্বন্ধটা কিভাবে বোঝাবে? মূলত পাশাপাশি যদি দুটো নামপদ থাকে তাহলে দুটো নামপদের মধ্যে প্রথম নামপদটির সঙ্গে এর বিভক্তি বা র বিভক্তি যুক্ত থাকবে, এবং ওই যুক্ত থাকার সঙ্গে সঙ্গে প্রথম নামপদটা দ্বিতীয় নামপদের সঙ্গে কোনো না কোনো একটা সম্বন্ধে যুক্ত থাকবে। তখন ওই প্রথম নামপদটাকে, যেটা র এবং এর বিভক্তি যুক্ত আছে, তাকে আমরা বলবো সম্বন্ধ পদ। তাহলে আমরা বুঝে গেলাম যে দুটো পাশাপাশি নামপদ থাকবে, দুটো নামপদের মধ্যে প্রথম নামপদটাতে র বা এর বিভক্তি যুক্ত থাকবে, এবং র বা এর বিভক্তি যুক্ত থাকা অবস্থায় সে দ্বিতীয় নামপদটির সঙ্গে কোনো না কোনোভাবে সম্বন্ধ যুক্ত হবে, তাকে আমরা বলবো সম্বন্ধ পদ। একটা বিষয় সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বলা যেতে পারে, বিষয়টা হচ্ছে এটাই যে সম্বন্ধ পদ কখনো বিভক্তিহীন হয় না, অর্থাৎ সম্বন্ধ পদে বিভক্তি লোপ কখনোই হয় না। বিভক্তি থাকবে, সেটা র বিভক্তি থাকুক অথবা এর বিভক্তি থাকুক। এ গেল সম্বন্ধ পদের সংজ্ঞা। আমরা একটা জিনিস কি জানলাম একটু আগে, যে সম্বন্ধ পদকে কারক পদবাচ্য বলা হয় না, কিন্তু ইংরেজিতে পসেসিভ কেস বলা হয় এটাকে। এই পসেসিভ কেস কিন্তু কারক পদবাচ্য, অর্থাৎ পসেসিভ কেস কারক, কিন্তু বাংলায় সম্বন্ধ পদ কারক পদবাচ্য নয়, তথা অকারক। এইটুকু আমাদের জেনে নেওয়া দরকার ছিল। যাই হোক, এরপরে আমরা আসি হচ্ছে বিভিন্ন প্রকার সম্বন্ধ। বিভিন্ন প্রকার সম্বন্ধের কথা বলতে গিয়ে যেহেতু কারকের চ্যাপ্টার মধ্যে রয়েছে, এবং সেহেতু আমরা প্রথমে আলোচনা করব যে সম্বন্ধ প্রথম হচ্ছে কারক সম্বন্ধ বলে একটি সম্বন্ধ রয়েছে। কারক সম্বন্ধ বলতে 6 রকম কারক রয়েছে, সেই 6 রকম কারকে 6 রকম কারক সম্বন্ধ রয়েছে, অর্থাৎ কর্তৃ সম্বন্ধ, কর্ম সম্বন্ধ, করণ সম্বন্ধ, অপাদান সম্বন্ধ, অধিকরণ সম্বন্ধ, অর্থাৎ প্রত্যেকটি সম্বন্ধ আলাদা আলাদাভাবে রয়েছে। কর্তৃ সম্বন্ধ কি?
কর্তৃ সম্বন্ধ হচ্ছে বাক্যে যে কর্তা, সেই কর্তার সঙ্গে আর একটা বিশেষ্য পদ তথা নামপদের যে সম্বন্ধ বোঝাবে তাকেই আমরা বলবো কর্তৃ সম্বন্ধ। যেমন কি, যেমন যদি উদাহরণ দেখি যে ভাইয়ের প্রীতি, মায়ের স্নেহ, বললাম মন্ত্রীর ভাষণ, প্রত্যেকটা হচ্ছে কর্তৃকারক। কারণ কি কর্তৃপদ কেন? ভাই কর্তৃপদ, তার স্নেহ বা তার প্রীতি, মায়ের স্নেহ, মা কর্তৃপদ, তার স্নেহ, অর্থাৎ মায়ের সঙ্গে মার সঙ্গে এর বিভক্তি যুক্ত হয়েছে দিয়ে মায়ের হয়েছে তার স্নেহ, অর্থাৎ মায়ের পদটি হচ্ছে এখানে সম্বন্ধ পদ। আবার যদি বলি মন্ত্রীর ভাষণ, মন্ত্রী পদটি তার সঙ্গে বিভক্তি যুক্ত হয়েছে, তার সঙ্গে হচ্ছে ভাষণ পদ, ভাষণের সম্বন্ধ, অর্থাৎ মন্ত্রীর সঙ্গে ভাষণের সম্বন্ধ, মন্ত্রীর ভাষণ কর্তৃ সম্বন্ধ হয়ে গেল। এবার আসি কর্ম সম্বন্ধ। কর্ম সম্বন্ধ বলতে আমরা কি জানি, যে মূলত যে কাজটা করা হয় সেটাকেই বলা হয় কর্ম, অর্থাৎ ক্রিয়াকে আমরা কি বা কাকে বা কোনটি দ্বারা যদি প্রশ্ন করি যা উত্তর পাবো তাকেও বলবো কর্ম, অর্থাৎ কর্তা যে কাজটা করে সেটাই হচ্ছে কর্ম। কি কাজ করছে উদাহরণ দিই আমরা, কটা উদাহরণ দিলে এই ব্যাপারটা বুঝতে পারবো। যে আর্তের সেবা, আর্তের সেবা বলতে আর তোকে সেবা করা বোঝাচ্ছে। আর তো এর সঙ্গে এর বিভক্তি অর্থাৎ সম্বন্ধপদ তৈরি হয়ে গেছে, তার সঙ্গে সেবার সম্বন্ধ, অর্থাৎ পুরোটা হচ্ছে তাহলে একটা সম্বন্ধের মধ্যে আবদ্ধ। কিন্তু আর তের পদটি কর্মকারক কী করে হলো? আর তের বোঝাচ্ছে মানে বোঝাচ্ছে আর তো কে, অর্থাৎ আর তো কে বলতে গৌণ কর্ম যেটাকে বলা হয়, আর তোকে সেবা দান করো বা আর তোকে সেবা করো, কর্ম সম্বন্ধ আমরা পেয়ে গেলাম। আবার একটা উদাহরণ দেখি আমরা, ঈশ্বরের উপাসনা। ঈশ্বরের উপাসনা, ঈশ্বর তার সঙ্গে এর বিভক্তি এবং উপাসনা, কাকে উপাসনা? ঈশ্বরকে উপাসনা, তাহলে এখানেও পেয়ে যাচ্ছি আমরা কর্মকারক বা কর্মপদ। আবার যদি উদাহরণ দেখি তাহলে দেখতে পাবো বিদ্যার চর্চা, অর্থাৎ বিদ্যা চর্চার কথা বলা হচ্ছে, বিদ্যা কর্মপদ, বিদ্যার সঙ্গে চর্চার সম্বন্ধ। এরকমভাবে একাধিক সম্বন্ধ আমরা পাবো, দেবতার বিদায় ইত্যাদি, দেবতা বিদায়, এগুলো কিন্তু কর্তৃপদ নয়, এগুলো হচ্ছে কর্মপদ। এরপরে আমরা আসি করণ সম্বন্ধ। করণ বলতে আমরা কি বুঝবো? দ্বারা বা দিয়ে বোঝাবে, দ্বারা বা দিয়ে বোঝাবে, তখন তাকে আমরা বলবো কি কর্ম সম্বন্ধ। কীরকমভাবে হচ্ছে ব্যাপারটা একবার দেখে নিই। যদি বলি তুলির টান, তুলির টান বলতে তুলি দ্বারা টান, তুলির সঙ্গে বিভক্তি, তার সঙ্গে টানের সম্বন্ধ, অর্থাৎ পরবর্তীর যে নামপদটি তার সম্বন্ধ বোঝাচ্ছে, তাই এটা হচ্ছে তুলির টান, এটা হচ্ছে করণ সম্বন্ধ। বোঝা গেল, সহজ। এবং তার সঙ্গে আরও কয়েকটা উদাহরণ আমরা দেখে নিই, পরপর বলতে থাকি। উদাহরণগুলো হচ্ছে যেমন তর্জনীর ইঙ্গিত, হাতের কাজ, হাতের দ্বারা কাজ, তর্জনীর দ্বারা ইঙ্গিত ইত্যাদি বোঝাচ্ছে, অর্থাৎ করণ সম্বন্ধ বোঝাচ্ছে। চোখের দেখা, চোখের দ্বারা দেখা বা চোখ দ্বারা দেখা, চোখের ইশারা, চোখ দ্বারা ইশারা ইত্যাদি পদগুলো হচ্ছে করণ সম্বন্ধ। এরপরে আমরা আসি সম্প্রদান সম্বন্ধ। সম্প্রদান সম্বন্ধ বলতে কি বুঝবো? যে এমন কিছু দান করা বা এমনভাবে দান করা যেটাকে বলা হবে নিঃস্বার্থ দান, যার মধ্যে কোনো ফিরে পাওয়ার কোনো প্রত্যাশা বা ইচ্ছাটা থাকবে না। যেমন উদাহরণ দেখি আমরা, দেবতার ধন, অর্থাৎ দেবতাকে নিবেদিত ধন, দেবতার ধন বলতে দেবতাকে নিবেদিত ধন, দেবতা তার সঙ্গে বিভক্তি যুক্ত হচ্ছে এবং ধন হচ্ছে একটা বিশেষ্য পদ তথা নাম পদ, এর সম্বন্ধ বোঝাচ্ছে। আবার যদি বলি ভিখারির চাল, ভিখারির চাল মানে হচ্ছে ভিখারিকে নিবেদিত যে চাল, তা ফিরিয়ে নেওয়া হয় না, তাহলে ভিখারি হচ্ছে নামপদ, তার সঙ্গে বিভক্তি, চাল হচ্ছে আরও একটি নামপদ, ভিখারির সঙ্গে চালের সম্বন্ধ বোঝাচ্ছে। এরপরে আমরা আসি অপাদান সম্বন্ধ। অপাদান বলতে বোঝাবে মূলত কোথা থেকে, এই বিষয়টা বোঝাবে মূলত। কয়েকটা উদাহরণ দেখলে এই বিষয়টা পরিষ্কার হবে। যে উদাহরণটি হচ্ছে, যদি বলি বাবার ভয়, মুখের কথা, মুখ থেকে নিশ্চিত কথা, বাবার থেকে ভয়, বাঘের ভয়, বাঘ থেকে ভয় ইত্যাদি। তারপরে হচ্ছে ঘরের বাইরে, বাজারের জিনিস, ঘরের বাইরে বাজারের জিনিস, প্রত্যেকটা হচ্ছে সব অপাদান সম্বন্ধ, অর্থাৎ বাজার থেকে কেনা জিনিস, ঘর থেকে বাইরে, অর্থাৎ থেকে বোঝাচ্ছে এখানে, তাই এগুলো হচ্ছে অপাদান সম্বন্ধ। এরপরে আসি অধিকরণ সম্বন্ধ। অধিকরণ সম্বন্ধ বলতে কি বুঝবো? কোথায় বোঝাবে, কোন সময় বোঝাবে, কারণ অধিকরণ কারক আমরা পড়েছি, সেখানে দেখেছি কোথায় বা কোন সময় ইত্যাদি বিষয়গুলো বোঝাচ্ছে। যেমন দেখি উদাহরণ কয়েকটা দেখলে আমরা পরিষ্কার বুঝতে পারবো। যে মধ্যাহ্নের আহার, অর্থাৎ কোন সময়ের আহার বোঝাচ্ছে, মধ্যাহ্নকালীন আহার, বিষয়টা ভেঙে বললে হয়, অর্থাৎ দুপুরবেলাকার আহার,
তাহলে মধ্যাহ্নের আহার, মধ্যাহ্ন যুক্ত এর, মধ্যাহ্নের তার সঙ্গে হচ্ছে আহার, এর সম্বন্ধ। আবার একটি উদাহরণ দেখি, রাত্রির নিদ্রা, অর্থাৎ রাত্রিকালীন নিদ্রা, একে বলা হচ্ছে রাত্রির নিদ্রা। আবার কয়েকটা উদাহরণ দেখি, উদাহরণ হচ্ছে যেমন খাঁচার পাখি, জলের মাছ, এগুলো প্রত্যেকটাই হচ্ছে অধিকরণ সম্বন্ধ। অধিকরণ সম্বন্ধ তাহলে আমরা জানলাম অধিকরণ সম্বন্ধ কি কি আসছে, জলের মাছ, খাঁচার পাখি, তারপরে হচ্ছে স্বর্গের দেবতা, নরকের কীট, এগুলো প্রত্যেকটাই হচ্ছে অধিকরণ সম্বন্ধ। এরপরে আমরা আমরা কারক সম্বন্ধগুলোকে তো জানলাম, কিন্তু কারক সম্বন্ধগুলো ছাড়াও কি অন্য কোনো সম্বন্ধ রয়েছে? উত্তর হচ্ছে হ্যাঁ রয়েছে। কি কি সম্বন্ধ? প্রথমেই আসি অভেদ সম্বন্ধের কথায়। অভেদ সম্বন্ধ বলতে কি বুঝবো আমরা? অভেদ সম্বন্ধ হচ্ছে যে এমন একটা, প্রথমের যে বিশেষ্য পদটি বা নামপদটি রয়েছে আর পরের যে নামপদটি রয়েছে, দুটোর মধ্যে এমন ধরনের একটা সম্বন্ধ হবে যেন একে অপরের পরিপূরক, মানে দুটো যেন একই ধরনের জিনিস, দুটো যেন একই ধরনের জিনিস। যেমন যদি বলি দুঃখের সাগর, অর্থাৎ দুঃখকে সাগরের সঙ্গে অভেদ করে দেখা হচ্ছে, দুঃখের সাগর। এই হচ্ছে অভেদ সম্বন্ধ। দুঃখের সঙ্গে এর বিভক্তি, তার সঙ্গে হচ্ছে সম্বন্ধকার সাগরের। কেন কি? সাগরটা যতটা গভীর, দুঃখটাও ততটা গভীর, এই জন্য বলা হচ্ছে দুঃখের সাগর। ঠিক সেরকমভাবে আরও একাধিক উদাহরণ আমরা কয়েকটা দেখে নিই। উদাহরণগুলো হচ্ছে যে ভুলের জালে, আবার বলি মানুষের নারায়ণ, মানুষের নারায়ণে যাই বলি না কেন, দুটো একই জিনিস। বিদ্যুতের কষা, তারপরে হচ্ছে যে রাত্রির খামে, এগুলো প্রত্যেকটাই হচ্ছে অভেদ সম্বন্ধ। তাহলে অভেদ সম্বন্ধ আমরা কি বুঝলাম? যে প্রথম নামপদ যেটা, দ্বিতীয় নামপদ যেটা, দুটোর মধ্যে অভেদ কল্পনা করা হবে, এই হচ্ছে অভেদ সম্বন্ধ। এরপরে আমরা আসবো বিশেষণ সম্বন্ধ। বিশেষণ বলতে কি বুঝি আমরা? যে মূলত কোনো বিশেষ্য বা সর্বনামে দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝাবে। তাহলে এইরকম একটা কিছু বোঝাবে, মানে এইরকম কিছু একটা বোঝাবে, সেরকম একটা পদ, তার সঙ্গে আর একটা নামপদ, তার যে সম্বন্ধ, তাকে বলবো আমরা বিশেষণ সম্বন্ধ। উদাহরণ দেখি, উদাহরণ দেখলে আমরা বিষয়টা পরিষ্কারভাবে বুঝতে পারবো। যেমন হচ্ছে যদি বলি যে রূপের মেয়ে, রূপের মেয়ে, অর্থাৎ রূপ একটা বিশেষণ পদ, তার সঙ্গে এর বিভক্তি, মেয়ে হচ্ছে নামপদ, এই গেল। আবার বলতে পারি সামনের সোমবার, একটা সময়কালের কথা বলা হচ্ছে, এই গেল। তারপরে হচ্ছে বলি দুঃস্বপ্নের রাত্রি, সুখের দিন ইত্যাদি বিষয়গুলো। সুখ, দুঃস্বপ্ন প্রত্যেকটাই তো এক একটা বিশেষণ, অর্থাৎ প্রত্যেকটা এক একটা অবস্থা বোঝাচ্ছে। আবার বলি নিন্দার ব্যাপার, লজ্জার ব্যাপার, প্রত্যেকটাই নিন্দা, লজ্জা প্রত্যেকটাই যে দোষ বা গুণ যাই বলি না কেন ইত্যাদি বোঝাচ্ছে। অর্থাৎ এখানে তাহলে বুঝতে পারছি আমরা বিশেষণ সম্বন্ধটাকে, অর্থাৎ একটা বিশেষণ পদ, বিশেষণ পদের সঙ্গে এর বিভক্তি বা বিভক্তি যুক্ত হয়েছে এবং তার সঙ্গে আরেকটি পদ, নামপদ, সেই নামপদের সম্বন্ধ বোঝাচ্ছে, একে আমরা বলবো বিশেষণ সম্বন্ধ। এরপরে আমরা আসি উপাদান সম্বন্ধ। উপাদান বলতে আমরা কি বুঝবো? উপাদান মানে কোনো রকম কোনো জিনিস দিয়ে তৈরি কোনো একটা উপাদান। যেমন কি যদি আমরা বলি কাঁসারের বাটি, অর্থাৎ কাঁসার দিয়ে যে উপাদানটা, সেই কাঁসার দিয়ে তৈরি বাটি, কাঁসারের বাটি। আবার যদি বলি যে ফুলের মালা, উপাদান সম্বন্ধ। একই সঙ্গে সোনার আংটি, হীরের দুল, এগুলো প্রত্যেকটা হচ্ছে উপাদান সম্বন্ধ, কোনো একটা উপাদান দিয়ে তৈরি কোনো একটা নামপদ তথা বিশেষ্য, এই হচ্ছে উপাদান সম্বন্ধ। এরপরে আমরা আসি যে দুটো পদের কথা বলবো একসঙ্গে, একটা হচ্ছে সামান্য সম্বন্ধ, একটা হচ্ছে অধিকার সম্বন্ধ। এই দুটো বিষয় নিয়ে কনফিউশন হয় যে সামান্য সম্বন্ধ কি, অধিকার সম্বন্ধ কি, কারণ দুটো অনেকটা একই ধরনের জিনিস, কিন্তু কিছুটা পার্থক্য রয়েছে। পার্থক্যটা কি? সামান্য সম্বন্ধ মূলত প্রাণীবাচক হয়, অর্থাৎ দুটো যে নামপদ রয়েছে দ্বিতীয় নামপদটি সেটি প্রাণীবাচক হবে। আর অধিকার সম্বন্ধ যে দ্বিতীয় নামপদটি থাকে, পরপর দুটো নামপদ থাকবে সম্বন্ধ, মানে ওই দ্বিতীয় নামপদটি হবে মূলত বস্তুবাচক। সামান্য সম্বন্ধে থাকবে দুটো নামপদের মধ্যে দ্বিতীয় পদটি হবে, বা দ্বিতীয় বিশেষ্য বা সর্বনাম যাই থাকুক না কেন, সেটা হবে প্রাণীবাচক। আর অধিকার সম্বন্ধ থাকবে, অধিকার সম্বন্ধ হচ্ছে পরের যে নামপদটি, অর্থাৎ পরপর দুটো নামপদ রয়েছে, পরের নামটি হবে বা নামপদটি হবে মূলত বস্তুবাচক। উদাহরণ দেখি তাহলে বুঝতে পারবো। আমি যদি বলি যে আমার ভাই, রামের কাকা, শ্যামের দাদা, অজিতের পিসি,
এই যে কথাগুলো যদি বলি তাহলে দেখা যাচ্ছে প্রত্যেকটার ক্ষেত্রে বাবা, কাকা, দাদা, পিসি এইগুলো প্রত্যেকটা প্রাণীবাচক কিন্তু, এবং প্রত্যেকটা দেখা যাচ্ছে একটা সাধারণ বিষয় বোঝাচ্ছে। অর্থাৎ রামের বাবা বা রামের কাকা বা রামের পিসি এগুলোকে জোর করে প্রমাণ করতে হচ্ছে না, এটা আসলেই সাধারণ একটা সম্পর্ক বোঝাচ্ছে। সেই জন্য এটাকে বলা হয় সামান্য সম্বন্ধ। কিন্তু অধিকার সম্বন্ধ বলতে কি বুঝবো? যদি বলি আমার জামা, তার তার বই, আমার দেশ, রাজার মুকুট, তাহলে এগুলো দেখাচ্ছে রাজার অধিকৃত যে মুকুট। আবার কি বোঝাচ্ছে? আমার দেশ মানে আমার অধিকৃত দেশ। আমার জামা বলতে আমার অধিকারের জামা সেটা। রামের বই বলতে রামের অধিকৃত বই, অর্থাৎ রামের অধিকারের মধ্যে রয়েছে ওই বইটি, সেই জন্য হচ্ছে রামের বই। তাহলে এখানে আমরা বুঝতে পারছি অধিকার সম্বন্ধটা বোঝাচ্ছে। আর আমরা সামান্য সম্বন্ধের মধ্যে কি দেখলাম? যে আমার ভাই কি, আমার কাকা কি, আমার দাদা কি, রামের দাদা কি, শ্যামের দাদা, এগুলো একটা সাধারণ সম্বন্ধ, জোর করে প্রমাণ করতে লাগছে না, সেটা জন্মসূত্রেই এগুলো সাধারণ একটা সম্বন্ধ তৈরি হয়ে আছে। কিন্তু এগুলোকে জন্মসূত্রে তৈরি হয়ে নেই অধিকার সম্বন্ধ। অধিকার সম্বন্ধ পরে সেটা কিমে হোক বা যেভাবেই হোক সে সম্বন্ধ তৈরি করা হয়েছে, তাই এটা অধিকার সম্বন্ধ। এরপরে আমরা আসি নির্ধার সম্বন্ধ। নির্ধার সম্বন্ধ বলতে, নির্ধার বলতে কি বোঝায়? নির্ধার বলতে নির্ধারণ বোঝায়, অর্থাৎ কিছু একটা নির্ধারণ করে দেওয়া হবে। নির্ধারণ করে বলতে কি কি নির্ধারণ করা? যে একটা দল বা গ্রুপ, সেই গ্রুপের মধ্যে একজনকে বিশেষ করে দেখানো, সেটা হচ্ছে নির্ধার সম্বন্ধ। অর্থাৎ বিশেষ উল্লেখযোগ্য করে দেখানো বা হাইলাইট করা যেটাকে বলা হয়। তেমন উদাহরণ কি দেখব? যেমন বললাম পালের গোদা, ক্লাসের ওচা, নাটের গুরু, এই প্রত্যেকটা হচ্ছে নির্ধার সম্বন্ধ। অর্থাৎ ওই নাট সবার মধ্যে ওই নাটের গুরু ওকেই নির্ধারণ করা হচ্ছে, পালের গোদা ওই, অর্থাৎ ওকেই নির্ধারণ করা হলো, ক্লাসের ওচা অমুক ব্যক্তি, তাকেই নির্ধারণ করে বলা হচ্ছে। এই হচ্ছে নির্ধার সম্বন্ধ। এরপরে আমরা আসি যে যোগ্যতা সম্বন্ধ। যোগ্যতা বলতে কি? কোনো কিছু, যে দুটো বিশেষ্য পদ বা দুটো নামপদ রয়েছে, নামপদের মধ্যে প্রথম যে পদটা, সেই পদটার মধ্য দিয়ে যোগ্যতা বোঝাবে, অর্থাৎ যোগ্য ব্যক্তি কিনা, যোগ্য বস্তু কিনা এটা বোঝাবে। উদাহরণ দেখি, তাহলে আমরা পরিষ্কার বুঝতে পারবো। মনের মানুষ, যদি আমরা ভেঙে বলি মনের যোগ্য মানুষ। তারপরে কাজের কাজী, বোঝাচ্ছে যোগ্যতা এখানে, কাজের কাজী, তার মানে এ হচ্ছে কাজী লোক, অর্থাৎ এই কাজটা করতে পারবে, বেশ যোগ্যতা আছে। মনের মানুষ, মনের যোগ্য মানুষ, এটা বোঝাচ্ছে। আবার যদি সেপাইয়ের ঘোড়া, অর্থাৎ সেপাইয়ের যোগ্য ঘোড়া হচ্ছে এই ঘোড়াটি, তাহলে এখানে যোগ্যতা অর্থে সম্বন্ধ আমরা পরিষ্কারভাবে বুঝতে পারছি। এরপরে আমরা আসবো হচ্ছে যে হেতু সম্বন্ধ। হেতু বলতে কি বোঝায়? একটা হচ্ছে হেতু সম্বন্ধ হয়, একটা হচ্ছে নিমিত্ত সম্বন্ধ হয়। নিমিত্ত বলতে আমরা জানি জন্য, আর হেতু কি? হেতু হচ্ছে কারণ বোঝাবে, কি কারণে কোন বস্তুটা, এরকম বোঝাবে। তাহলে এমন দুটো পদ থাকবে যে একে অপরের হেতু বা কারণ অর্থে সেটা প্রকাশ করবে। উদাহরণ দেখি কয়েকটা, যেমন হচ্ছে টাকার গরম, অর্থাৎ গরমটা কেন? টাকার হেতু, অর্থাৎ টাকার কারণে। টাকার সঙ্গে রবিভক্তি, গরম হচ্ছে অন্য একটি নামপদ, তাহলে গরমটা কেন? টাকার হেতু, অর্থাৎ টাকার কারণে। একই বিদ্যার অহংকার, বিদ্যার কারণে অহংকার, বিদ্যার হেতু অহংকার। পাণ্ডিত্যের অভিমান, পাণ্ডিত্যের হেতু অভিমান, বোঝাচ্ছে। তাহলে আমরা বুঝতে পারছি পয়সার দেমাক ইত্যাদি পদগুলো হচ্ছে হেতু সম্বন্ধ। এবার নিমিত্ত সম্বন্ধ কি? অনেক সময় সমস্যা হয় নিমিত্ত আর হেতুতে, যে দুটোকে এক করে দেখে ফেলা হয়, কিন্তু দুটো আলাদা। নিমিত্ত বলতে জন্য বোঝায়, আর হেতু বলতে কারণ বোঝাবে মূলত, যে অমুকের কারণে বা এটার কারণে এইটা, এটার কারণে এইটা, এটা হচ্ছে হেতু সম্বন্ধ। আর নিমিত্ত সম্বন্ধ সম্বন্ধ কি? যেমন হচ্ছে খেলার মাঠ, খেলার কারণে মাঠ হয় না, খেলার জন্য মাঠ, খেলার জন্য মাঠ। আবার যদি বলি খাবার জল, খাবার কারণে জল নয়, খাবার জন্য জল। তারপরে বলির পাঁঠা, বলির জন্য পাঁঠা, বলির পাঁঠা। আবার জপের মালা, জপের জন্য মালা, জপের কারণে মালা নয়। কারণ আমাদের বলার ভঙ্গিগুলো ঠিকঠাক থাকলে এই নির্ধার সম্বন্ধ হোক বা হেতু সম্বন্ধ হোক বা নিমিত্ত সম্বন্ধ হোক বা সামান্য সম্বন্ধ হোক, এগুলো নির্ধারণ করতে খুব একটা সমস্যা হয় না, কারণ আমাদের বলার ভঙ্গিটা ঠিক করতে হবে। সে যাই হোক, এরপর হচ্ছে উদ্দেশ্য সম্বন্ধ। উদ্দেশ্য সম্বন্ধ বলতে কি বুঝবো? যে কোনো কিছু উদ্দেশ্যে কিছু একটা করা বোঝাবে, দুটো পদের মধ্যে দিয়ে। যেমন চলার উদ্দেশ্যে পথ,
চলার পথ, চলার উদ্দেশ্যে পথ, চলার পথ, বলার উদ্দেশ্যে কথা। কথাটা কেন বলছি? বলার উদ্দেশ্যেই বলছি। পথটা কেন চলছি? চলার উদ্দেশ্যে চলছে, মানে কোথাও যাওয়ার জন্য, যাওয়ার উদ্দেশ্যে। জন্য বলতে গেলে এখানে এই জন্যটা হচ্ছে উদ্দেশ্য অর্থে ব্যবহৃত হচ্ছে, কারণ যাওয়ার জন্য যাওয়া হয় না, এই জন্যটা হচ্ছে উদ্দেশ্যে যাওয়া। অর্থাৎ কিছু একটা উদ্দেশ্য নিয়ে আমি যাচ্ছি, কিছু একটা উদ্দেশ্য নিয়ে আমি বলছি, তবেই তো হচ্ছে উদ্দেশ্য সম্বন্ধ। অর্থাৎ বলার উদ্দেশ্যে কথা বোঝাচ্ছে। মানে চলার পথ, বলার কথা, এগুলো প্রত্যেকটাই হচ্ছে উদ্দেশ্য সম্বন্ধ। আরেকটি সম্বন্ধ কথা আজকে আমরা পড়ব। বাকি যে কটা সম্বন্ধ রয়েছে, এখন তো 15টা সম্বন্ধ বা 18টা সম্বন্ধ রয়েছে, সেইগুলোর কথা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। নিবারণ সম্বন্ধ বলতে আমরা কি বুঝবো? নিবারণ করা বোঝাবে কোনো কিছু। উদাহরণ দেখি, তাহলে আমরা বিষয়টা পরিষ্কারভাবে বুঝতে পারবো। রোগের ওষুধ, অর্থাৎ রোগ নিবারণের ওষুধ। রোগের ওষুধ বলতে রোগ নিবারণের ওষুধ বোঝাচ্ছে। আবার তৃষ্ণার পানীয়, তৃষ্ণা নিবারণের জন্য যে পানীয়, তৃষ্ণার পানীয়। পাপের প্রায়শ্চিত্ত, পাপ নিবারণ করবার জন্য যে প্রায়শ্চিত্ত করা হবে, তাই পাপের প্রায়শ্চিত্ত। আর নিবারণ করা বলতে রোগ নিবারণের ওষুধ, নিবারণ সম্বন্ধ। পাপের প্রায়শ্চিত্ত একই বিষয়, পাপ নিবারণ করবার জন্য যে প্রায়শ্চিত্ত করা। তৃষ্ণা নিবারণের জন্য যে পানীয়, তৃষ্ণার পানীয়। তাহলে আমরা নিবারণ সম্বন্ধ পর্যন্ত আজকের ক্লাসে জানলাম। আমরা পরবর্তী ক্লাসে জানবো আরও একাধিক যে সম্বন্ধ, আধার আধেয় সম্বন্ধ আছে, আধেয় আধার সম্বন্ধ আছে। আমরা আজকের ক্লাসে নির্ধার সম্বন্ধ পড়েছি, পরের দিনের ক্লাসে পড়ব দক্ষতা সম্বন্ধ। দুটোর মধ্যে পার্থক্য আছে, কিন্তু অনেকটা দেখতে একই ধরনের। এই বিষয়গুলো আমরা পরবর্তী ক্লাসে, অসম্ভব সম্বন্ধ, আরও অন্যান্য সম্বন্ধ রয়েছে, এই সম্বন্ধগুলো আমরা পরবর্তী ক্লাসে জানবো। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। যারা আগের ক্লাসগুলো দেখেননি তাদেরকে আমি অনুরোধ করব যে তারা আমাদের ডেসক্রিপশন বক্স অথবা প্লে লিস্টে বাংলা কারক ও বিভক্তি নামক যে চ্যাপ্টারটি রয়েছে, সেই চ্যাপ্টারের ভেতরে ঢুকে ক্লাসগুলো পরপর দেখে নেবেন। তাহলে আশা করছি কারক সম্বন্ধে কোনো রকম সমস্যা হবে না ভবিষ্যতে। যাই হোক, ধন্যবাদ। আজকের ক্লাস এই পর্যন্তই।